নমস্কার স্যার, আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে আজকের মহিলা মহলের আইনের দর্পণে অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। ধন্যবাদ। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব বা কথা বলবো তা হলো শিশু নির্যাতন, অর্থাৎ একটি শিশুর শারীরিক, মানসিক, মনস্তাত্ত্বিক দুর্ব্যবহার অথবা অবহেলা, এবং সর্বোপরি যদি বলি যে সামাজিকভাবে একটি শিশু কিভাবে হ্যারাস হয় এর প্রতিকার নিয়ে, এই সব কিছুর হাত থেকে আগামীর ভবিষ্যৎকে বা একটি শিশুকে রক্ষা করতে ভারতীয় সংবিধান বা আরও নির্দিষ্ট করে বলা ভালো ভারতীয় আইন কিভাবে একটি শিশুর পাশে দাঁড়ায় সে বিষয়ে বিস্তারিত জানবো আপনার কাছ থেকে। আর এখান থেকেই প্রথম যে প্রশ্নটা করব সেটা হচ্ছে চাইল্ড অ্যাবিউজ ল বা পক্সো, এটা কি? দেখুন, প্রথম কথা হচ্ছে ভারতবর্ষের সংবিধান 21 নম্বর আর্টিকেল আমাদের সবাইকে বাঁচবার অধিকার দিয়েছে, আচ্ছা, রাইট টু লাইফ। এবং সেই বাঁচবার অধিকারকে প্রসেস অফ ল, অর্থাৎ আইন ছাড়া এবং আইনের প্রসেস ছাড়া, সেই প্রসেস ছাড়া আর কেউ কেড়ে নিতে পারে না। আচ্ছা, এখন এই বাঁচবার অধিকার মানে কিন্তু সুপ্রিম কোর্ট বিভিন্ন সময়তে বলেছে বাঁচবার অধিকার মানে পশুর মতো বাঁচা নয়। বাঁচবার অধিকার মানে নট লাইক আ ফিজিক্যাল এক্সিস্টেন্স, যে শুধু আমার দেহটা রয়েছে। বাঁচার অধিকার মানে কিন্তু হচ্ছে মানুষের মতো বাঁচা। এবং সেখান থেকে এক্স্যাক্টলি উইথ হিউম্যান ডিগনিটি যে কথাটা আমরা বলি, সেখানে 2012 সালে একটি যে আইন এসছে পক্সো, যাকে আমরা শর্ট ল্যাঙ্গুয়েজে বলি, আন্ডার 18 যে কোনো বাচ্চা, যে কোনো মাইনর চিলড্রেন আন্ডার 18, তাকে এই আইনের আওতায় এনে তাকে প্রোটেকশন দেওয়া হয়েছে। এখন বিষয়টা হচ্ছে যে এই প্রোটেকশন, এই আইন কিন্তু অনেক কড়া আইন। পক্সো ইটসেলফ, এই আইন যখন লেজিসলেশন যখন এই আইনটাকে তৈরি করে এবং বাচ্চাদের সুরক্ষার কথা, ফিজিক্যাল অ্যাবিউজ ইত্যাদি সবটাকে মাথায় রেখে যখন এই আইনটা তৈরি করা হয়, এই আইন কিন্তু খুব কড়া আইন। যে কারণে এই আইনে গ্রেফতার হলেও কিন্তু সহজে জামিন পাওয়া মুশকিল। আবার এই আইনে যাতে কোনো রকমের কোনো অপব্যবহার না হয়, অপব্যবহারও হয়েছে, হয়নি তা নয়, অপব্যবহারও হয়েছে, সেটাকে আটকানোর জন্য কিন্তু এই আইনে আলাদা করে সেকশন রয়েছে যে কেউ যদি মিথ্যা কোনো মামলা করে তার জন্য কি হতে পারে। এমনকি পক্সো আইনে একটি বাচ্চার কথা মাথায় রেখে, যদিও বা যে কোনো ধর্ষণ হতে পারে বা বিভিন্ন রকমের ঘটনাতে ভিকটিমের নাম কখনো সামনে আনা যায় না, আইনেও বার আছে এবং তার সাথে সুপ্রিম কোর্টের রুলও রয়েছে। এটা কি শুধু পক্সোতে না, যে কোনো সেক্সুয়াল অফেন্সে, বিশেষত সেটা রেপ কেসে, বিশেষত যেহেতু সামাজিকভাবে একটা প্রতিবন্ধকতা তৈরি হয়। দেখুন, দুঃখের হোক যাই হোক, আমরা এখনো তৃতীয় বিশ্বের একটি দেশ। ফলে সেখান থেকে দাঁড়িয়ে যে ধর্ষণ করে সে মুখ চাপা দিয়ে যত না ঘুরে, যে ধর্ষিতা হয় তাকে বেশি মুখ চাপা দিয়ে ঘুরতে হয়। মানে এটা দুঃখের হলেও সত্যি, অন্তত আজকের দিনেও, যে কারণে পার্ক স্ট্রিটের যে মহিলা ধর্ষিতা হয়েছিলেন তাকে অন্য জায়গা থেকে দেখা হতো এই কারণে, কারণ শি ওয়াজ দ্য ওয়ান যিনি প্রথম বাইরে বেরিয়ে এসে নিজের পরিচিতিকে নিজেই সামনে নিয়ে এসেছিলেন, কারণ তিনি বলেছিলেন উনি রেপ সার্ভাইভার। ফলে এক্ষেত্রেও এখানেও মিডিয়ার ওপরে কিন্তু রেস্ট্রিকশন রয়েছে পক্সোতে, যে পক্সো রিলেটেড কোনো মামলা কিভাবে মিডিয়া ডিল করবে, কতটা ডিল করবে এবং কতটা মিডিয়া ডিল করতে পারবে না, যে কারণে পক্সো ইটসেলফ ইজ এ ভেরি স্ট্রিক্ট ল, প্রচন্ড। বর্তমান সমাজ ব্যবস্থায় দাঁড়িয়ে এই আইনটির প্রয়োজনীয়তা বা গুরুত্ব ঠিক কতখানি বলে একজন আইনজীবী হিসেবে বা একজন সাধারণ নাগরিক হিসেবে আপনার মনে হয়? অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন, আগে আমাদের যে ইন্ডিয়ান পেনাল কোড ছিল বা পরবর্তীকালে ভারতীয় ন্যায় সংহিতা বিএনএস, যেটা এই বছরে এনাক্ট করা হয়েছে, সেখানে রেপের জন্য বা গ্যাং রেপের জন্য আলাদা সেকশনস আছে বা শ্লীলতাহানির জন্য আলাদা সেকশন সেখানে রয়েছে। বাট বাচ্চাদেরকে ডিল করবার জন্য আমাদের প্রিভিয়াসলি পক্সোর আগে এক্স্যাক্ট এরকম কোনো লেজিসলেশন ছিল না, এরকম কোনো আইন ছিল না। ফলে বাচ্চাদেরকে যদি না, দেখুন, একটি শিশু সে একদম ছোটবেলায় যদি অ্যাবিউজের শিকার হয়, চাইল্ড অ্যাবিউজের শিকার হয়, তাহলে তার বেড়ে ওঠা, তার বড় হয়ে ওঠাতে কিন্তু অনেক বেশি এফেক্ট পড়ে। সেইটাকে মাথায় রেখে কিন্তু এই লেজিসলেশনস তৈরি হয়েছে। এবং এই পক্সো কিন্তু দুটো খুব গুরুত্বপূর্ণ দিক আছে। এক হচ্ছে চাইল্ড পর্নোগ্রাফি, চাইল্ড পর্নোগ্রাফিকেও আটকানোর একটা জায়গা কিন্তু এই পক্সো। এবং শুধু চাইল্ড পর্নোগ্রাফিকে আটকানো নয়, চাইল্ড পর্নোগ্রাফি রিলেটেড কোনো ভিডিও যদি কারোর ল্যাপটপে বা কারোর মোবাইলে থাকে
তাকে তিনিও কিন্তু এই আইনের মধ্যে তিনি পড়বেন এবং তিনি কিন্তু প্রসিকিউট হবেন। ফলে পক্সো কিন্তু খুব চারিদিক থেকে বেঁধে একটা আইন তৈরি করা, এবং যেটা আপনি জিজ্ঞাসা করছিলেন যে এর মানে কেন জরুরি ছিল, জরুরি ছিল এই কারণে, কারণ এর আগে আমাদের কোনো এই রিলেটেড পার্টিকুলার লেজিসলেশন ছিল না। আন্ডার 16 রেপ তাকে একটা আলাদা করে ডিল করা হতো, কিন্তু একদম মানে ফ্রম বর্ন, মানে একটি শিশু জন্মানো থেকে শুরু করে 18 বছর বয়স অবধি তাকে প্রোটেকশন দেওয়ার জন্য আলাদা একটা ল, দ্যাট ইজ হিস্টোরিক্যাল। এই লটা তো ইন্ডিয়ার ক্ষেত্রে হিস্টোরিক্যাল বলাই যায়। কিন্তু ওই যে আমি আপনাকে আবার বললাম যে অত্যন্ত কড়া আইন, অত্যন্ত কড়া সমস্ত ব্যবস্থা, কিন্তু সেটা যাতে না মিসইউজ হয় সেটার জন্য কিন্তু লেজিসলেশন মাথায় রেখে যে যদি কেউ মিস ইনফরমেশন দেয়, যদি কেউ মিথ্যা মামলা করে পক্সোতে, সেও কিন্তু প্রসিকিউট হয় এই আইনের মধ্যেই। আচ্ছা, এই আইনের দোষী সাব্যস্ত হলে আইন অনুযায়ী কি কি শাস্তি হতে পারে, সর্বোচ্চ শাস্তি কি হতে পারে, ন্যূনতম শাস্তি বা কি হতে পারে? দেখুন, অনেকগুলো জায়গা রয়েছে। একটা হচ্ছে যে পক্সোর পানিশমেন্টকে অনেকগুলো জায়গাতে ভাগ করা রয়েছে। বেশ। হ্যাঁ, একটা রয়েছে হচ্ছে আপনার 20 বছরের সর্বোচ্চ জেল হতে পারে বা তার যাবজ্জীবন হতে পারে। একটা রয়েছে 10 বছরের জেল রয়েছে, তার সাথে যাবজ্জীবন হতে পারে। আবার আরও যেখানে রয়েছে, যেখানে কোনো পেনিট্রেশন নেই বা কিছু নেই, মানে শুধুমাত্র সেক্সুয়াল অ্যাসল্ট, সেই মাত্র সেক্সুয়াল অ্যাসল্টের ক্ষেত্রে কিন্তু সেই জায়গাটা অনেক বেশি কম, সেখানে হচ্ছে 3 বছরের জেল হতে পারে। ফলে পক্সো ইটসেলফ যখন তৈরি করা হয়েছিল তখন কিন্তু বিভিন্ন রকমের কি বলবো আপনাকে, অপরাধকে মাথায় রেখে তার সেন্টেন্সকে দেওয়া রয়েছে, তার ইমপ্রিজনমেন্টকে কিন্তু দেওয়া রয়েছে অনেকগুলো জায়গাকে মাথায় রেখে। অপরাধ অনুযায়ী অবভিয়াসলি কোনো ক্ষেত্রে দেওয়া আছে যে 20 ইয়ার্স হতে পারে, তার সাথে লাইফ টাইম ইমপ্রিজনমেন্ট হতে পারে, লাইফ ইমপ্রিজনমেন্ট হতে পারে। কোনো ক্ষেত্রে 10 বছর দেওয়া আছে, কোনো তার সাথে লাইফ ইমপ্রিজনমেন্ট দেওয়া রয়েছে, মানে টু দ্যাট এক্সটেন্ট যদি সেরকম কিছু হয়ে গিয়ে থাকে। অথবা আমি আপনাকে বলছি, যেমন আমি আপনাকে বললাম আন্ডার সেকশন 8 পানিশমেন্ট ফর সেক্সুয়াল অ্যাসল্ট, শুধুমাত্র যদি সেক্সুয়াল অ্যাসল্ট হয়ে গিয়ে থাকে সেখানে 3 বছর হতে পারে। ফলত সবটা যে এক জায়গায় পড়ছে তা নয়, পক্সোতে আলাদা আলাদা অপরাধের গুরুত্ব বুঝে তার এক একটা সেন্টেন্স, ইমপ্রিজনমেন্ট সেটা দেওয়া রয়েছে। আচ্ছা, এই প্রসঙ্গ ধরেই খুব জানতে ইচ্ছে করছে যে কোনো ব্যক্তি ধরুন পক্সো আইনে অপরাধী সাব্যস্ত হলেন, দোষী সাব্যস্ত হলেন, সেই ক্ষেত্রে তার শাস্তি পেতে ন্যূনতম কত সময় লাগে? তার কারণ সাম্প্রতিক বেশ কিছু ঘটনাবলিতে সাধারণ মানুষ এই বিষয়টাতে কি বলবো, এক প্রকার বীতশ্রদ্ধ বা যদি বলি যে তাদের ধৈর্যচ্যুতি, যে আর কত দেরি। দেখুন, প্রথম কথা হচ্ছে আমাদের দেশে এটা একটা অবশ্যই বড় সমস্যা যে খুব শক্ত আইন আছে, কিন্তু সেই আইনকে এক্সিকিউশন করবার জন্য যেটা আসল সমস্যা, যেটা নিয়ে হয়তো আমরা কেউ কথা বলছি না এই মুহূর্তে, আমরা সবাই সলিউশন চাইছি, কিন্তু সলিউশনটা যেখানে আছে আমরা সেই বিষয়ে কেউ কথা বলছি না। ধরুন ভারতবর্ষে অন্যান্য 8-10টা প্রথম বিশ্বের দেশের তুলনায় এই যে আমরা তৃতীয় বিশ্বের দেশ কথাটা বললাম, কেন বললাম? তার কারণ আমাদের বিভিন্ন মানে দারিদ্রতা, ক্ষুধা ইত্যাদি ইত্যাদি করে সে যে স্কেল বা মাথা পিছু আয় ইত্যাদি সমস্ত যা হলো, এর বাইরে ধরুন স্বাস্থ্য হতে পারে, শিক্ষা হতে পারে, এবং তার সাথে অনেকে যেটা বলছি না আমরা, সেটা হচ্ছে জুডিশিয়ারির অ্যালটমেন্ট কত হয় বাজেটে। জুডিশিয়ারির অ্যালটমেন্ট যদি না বাড়ে তাহলে সেক্ষেত্রে যেটা প্রবলেমেটিক হয়ে দাঁড়ায়, জাজ মাথা পিছু কতজন জাজেস আছে, কতজন বিচারক রয়েছে। যদি ধরুন 10,000 মানুষ পিছু একজন বিচারক হন, কটা মামলা শুনবেন একজন বিচারক? কতগুলো মামলা শোনার? আমি এই কারণে বলছি, কারণ আমরা সবাই সলিউশন চাইছি। আরজি করের ঘটনায় আমরা সবাই সলিউশন চাইছি, আমরা সবাই চাইছি স্পিডি ট্রায়াল, আমরা সবাই চাইছি যে 2 মাস 3 মাসের মধ্যে দোষী সাব্যস্ত করে কাউকে ফাঁসি দিতে হবে বা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এমনকি রাজ্য সরকার যে নতুন বিল নিয়ে এসেছে, অপরাজিতা বিল, যেখানে বলেছে স্পিডি ট্রায়ালের কথা ইত্যাদি ইত্যাদি, কিন্তু তার ইনফ্রাস্ট্রাকচার কোথায়? এটা গোটা দেশের ক্ষেত্রে, এটা শুধুমাত্র আমাদের রাজ্যের ক্ষেত্রে নয়, গোটা দেশের ক্ষেত্রে, আমাদের রাজ্যের ক্ষেত্রে অবশ্যই, তার সাথে গোটা দেশের ক্ষেত্রে না প্রপার আমাদের অ্যাডজুডিকেশন করবার জন্য কোর্ট রুম রয়েছে, প্রপার যত থাকবার কথা, যত জাজ থাকবার কথা আছে, যার ফলে কিন্তু এই সমস্ত কেসগুলো লেনদেন হতে থাকে। কিন্তু পক্সোতে কিন্তু এটা হওয়ার চান্স নেই, কারণ পক্সোতে স্পেশাল কোর্ট থাকে। ফাস্ট ট্র্যাক কোর্টে পক্সো স্পেশাল কোর্ট হয়, যেখানে লেনদেন হওয়ার বা প্রলং হওয়ার একটা প্রসিডিং যুগের পর যুগ ধরে চলতে থাকবে, তার কোনো কিন্তু চান্স নেই। তার কারণ
পক্সোর জন্য আলাদা কোর্ট করা রয়েছে, পক্সোর জন্য আলাদা বিচারককে রাখা রয়েছে। সেই পক্সের বিচারক যিনি থাকেন তিনি মানে এক্সক্লুসিভলি পক্সোকেই ডিল করেন, মানে বাদ বাকি যা মামলা তার কাছে আসে তিনি কিন্তু এক্সক্লুসিভলি পক্সোকে ডিল করেন, আলাদাভাবে গুরুত্ব দেন কোনো পক্সো মামলা গেলে পড়ে। অবভিয়াসলি মানে এটা রুলেই, এটা আইনেই বলা রয়েছে, যে কারণে আলাদা পক্সো কোর্ট আছে। আচ্ছা, আদালতের অভ্যন্তরেই যে বিচারক শুনছেন তাকে হয়তো নির্দিষ্ট টাইম ফ্রেম করা রয়েছে বা তাকে বলা রয়েছে উনি হচ্ছেন স্পেশাল পাওয়ার দেওয়া রয়েছে, এবং স্পেশাল পিপি থাকে পক্সোতে, স্পেশাল পিপি দেওয়া হয় পক্সোর ঘটনাতে, যেগুলো অন্য কোনো ঘটনাতে খুব একটা থাকে না। বাট এক্ষেত্রে যেটা হয় সেখানে কিন্তু স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাপয়েন্ট করা থাকে গভর্নমেন্টের তরফ থেকে। পক্সোকে এতটাই গুরুত্ব দিয়ে দেখা হয়। আচ্ছা, এবার একটু বলুন যে একটি শিশুর প্রতি কোন কোন ক্ষেত্রে কি কি ধরনের অত্যাচার বা অবহেলা যেভাবেই বলি না কেন করলে সেটা পক্সো আইনের মধ্যে পড়ে? দেখুন, অবহেলা পক্সো আইনের মধ্যে পড়বে না। বেশ, অবহেলা বা যেটাকে নিয়ে আমরা আলোচনা করতে পারি সেটা একটা সামাজিক অ্যাসপেক্ট আছে, কিন্তু এখানে বলা হচ্ছে যে কোনো শারীরিক অত্যাচার, শারীরিক যৌন অত্যাচার। আচ্ছা, একদম পরিষ্কার কথা বলতে গেলে শারীরিক যৌন অত্যাচার। যেমন ধরুন, আপনি যদি খেয়াল করেন, আপনি দেখবেন নিশ্চয়ই কিছুদিন আগে জয়নগরের যে ঘটনাটি ঘটলো, জয়নগরের কৃপাখালীর যে ঘটনাটি, সেখানে আমি নিজেও সেখানে যিনি পুলিশের আধিকারিকরা ছিলেন, আধিকারিকদের সাথে যখন কথা বলছিলাম, আমি তখনও জানতে পারি যে তারা কোনো পক্সোর ধারায় মামলা করেননি। এবং স্বাভাবিকভাবে তখন আমি জিজ্ঞাসা করি, কিউরিসিটি হয় আমার মনের মধ্যে যে কেন পক্সো নয়, একটি বাচ্চা মেয়ে। তাদের কোনো একটা ইমপ্রেশন কোথাও একটা ছিল হয়তো যে দিস ইজ নট রেপ, কারণ মেডিকেল হওয়ার আগে তার এটা সত্যিই তাদের পক্ষেও বোঝা সম্ভব নয় যে এটা রেপ কি রেপ না, কারণ একটা ইনকোয়েস্ট হওয়ার পরে কেউ কি করে বা বুঝতে পারবে যে ইট ইজ রেপ অর নট? অনলি আফটার দ্য পোস্টমর্টম, পিএম হওয়ার পরে কেউ বলতে পারবে যে এটা হচ্ছে রেপ কি রেপ না। দ্যাট ইজ এ ডিফারেন্ট অ্যাসপেক্ট। কিন্তু তখন আমরা ওনাদেরকে বললাম যে যদি এটা রেপ নাও হয়ে গিয়ে থাকে তা সত্ত্বেও পক্সো দেওয়া যায়। আচ্ছা, যদি এটা রেপ না হয়ে গিয়েও থাকে, কারণ তার উপরে ফিজিক্যালি টর্চার করা হচ্ছে, তার বিভিন্ন রকম অঙ্গে হাত দেওয়া হচ্ছে, সবটাই পক্সোর মধ্যে পড়ছে। ফলে পক্সো মানে যে শুধুমাত্র রেপ তা কিন্তু নয়। শিশুর প্রতি অন্যায়ভাবে শারীরিক নিগ্রহটাও পক্সোর মধ্যে পড়ে না। যদি এটা হতো তাহলে স্কুলের টিচাররাও পক্সোতে কেস খেতেন। আচ্ছা, সেটা না। আমি ওই জন্যই নির্দিষ্ট করে জানতে চাইছিলাম যে কোন কোন, যদিও বা আপনি যেটা বললেন এটাকে এখন ব্যবহার করা হচ্ছে, মানে আমি কিছুদিন আগেই একটি ঘটনা দেখছিলাম, বাবা মা সেপারেশনে রয়েছেন, খারাপ লাগে বলতে, বাট স্টিল সম্ভবত বাবাকে সম্ভবত ডিফেম করবার জন্য মামলাটি পরে ইয়েও হয়ে গেল, যে পরবর্তীকালে আমরা শুনলাম যে মা বাচ্চাকে দিয়ে এরকম ধরনের একটা কমপ্লেন করিয়েছিল। এবং পক্সোর ক্ষেত্রে কি হয়, পক্সোর ক্ষেত্রে কমপ্লেনেন্ট শুধুমাত্র বাচ্চার একটা স্টেটমেন্ট, সেই স্টেটমেন্টের আগেও সেই কমপ্লেনটা তার মাও ফাইল করতে পারে, গার্জেন ফাইল করতে পারে সেই কমপ্লেনটা। ফলে বিষয়টা হচ্ছে এটাই যে শারীরিক অত্যাচার কিন্তু তা যৌন অত্যাচারের সমগোত্রীয়। এমন কোনো একটা জায়গায় টাচ করছে, এমন কোনো একটা জায়গায় হাত দিচ্ছে যেটা কাম্য নয়, কিন্তু কেউ কাউকে একটা থাপ্পড় মারলো সেটা পক্সোতে পড়বে না। আচ্ছা, সেটা অন্য 8-5টা আইনে পড়তে পারে, কিন্তু সেটা পক্সোতে পড়বে না। এবং এ বিষয়ে বলে রাখা ভালো, আমাদের তদন্তের সময়তে, ইনভেস্টিগেশনের সময়তে, যখন 5টা মামলাতে যেভাবে তদন্ত করা হয় বা বয়ান রেকর্ড করা হয়, স্টেটমেন্ট রেকর্ড করা হয়, ভিকটিমের স্টেটমেন্ট রেকর্ড করা হয় বা মেডিকেল হয়, অন্য কোনো কেসে যা হয় পক্সোতে কিন্তু বলা রয়েছে তার সাথে তার গার্জিয়ান থাকবে। এখানেই বলি যে কখনো কোনো বাচ্চা এই ধরনের নিগ্রহের শিকার হলো, তার গার্জিয়ান না হয়ে, মানে সমাজের অন্তজ শ্রেণীতে তো এরকমটা প্রায়শই হয় যে বাচ্চাদের রোজগারও করতে হয়, তারা তাদের বাবা মা বা গার্জিয়ানের থেকে যখন যেভাবেই রোজগার করুন দূরে থাকেন, পারিপার্শ্বিক মানুষেরাও কি সেই বাচ্চাটিকে নিয়ে গিয়ে পক্সো আইনে সহায়তা পেতে পারেন? দেখুন, যে কোনো কগনিজেবল অফেন্সের ক্ষেত্রে পুলিশ অফিসার যখনই কোনো ইনফরমেশন পান
বলা রয়েছে সিআরপিসিতে, মানে আগে সিআরপিসি এখন বিএনএসএস, সেখানে পরিষ্কারভাবে বলা রয়েছে কগনিজেবল অফেন্সের ক্ষেত্রে, মানে এগুলো সব কগনিজেবল অফেন্সের ক্ষেত্রে যে কেউ, পুলিশ যে কোনোভাবে একটা ইনফরমেশন পেলেই পুলিশ সেখানে অ্যাক্ট করতে পারে, এমনকি পুলিশও মোটো অ্যাক্ট করতে পারে, নিজে থেকে স্বতঃপ্রণোদিত হয়েও কাজ করতে পারে। আচ্ছা, কেমন? ফলে বিষয়টা হচ্ছে প্রোটেকশন দেওয়ার জন্য, চাইল্ডদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য, শিশুদেরকে প্রোটেকশন দেওয়ার জন্যই গোটা বিষয়টাকে করা। যেটা আমি আপনাকে বলছিলাম যে এক্ষেত্রেও কিন্তু স্পেসিফিক কিছু প্রভিশন রয়েছে, কিন্তু মুশকিল হচ্ছে আমাদের দেশে যেহেতু আইন খুব একদম মানে কি বলবো, লোয়ার মিডল ক্লাস ছেড়ে দিন, আমি বলছি একদম গরিব মানুষ, প্রান্তিক খেটে খাওয়া মানুষের মধ্যেও আইনের সম্যক ধারণা যেহেতু আমরা এখনো তৈরি করে উঠতে পারিনি, এবং এ ব্যর্থতা সামগ্রিক ব্যর্থতা, মানে সব আইন সবার পক্ষে জানা তো সম্ভব নয়, কিন্তু রাষ্ট্রের উচিত যে কোনো সময়তে আইন সম্বন্ধে একটা ভাবনা যে তোমার কোনটা অধিকার সেটা মানুষকে সেই বিষয়েতে জানিয়ে রাখা। সেখান থেকে পক্সোতে যদি কেস হয়, সেখানেও কিন্তু পুলিশ অফিসার যখন ইনভেস্টিগেশন করছে, তদন্ত করছে, সেই সময়তে যখন ম্যাজিস্ট্রেট হচ্ছে আপনার কোনো স্টেটমেন্ট রেকর্ড করছেন, এমনকি পুলিশ কোনো স্টেটমেন্ট রেকর্ড করছেন, অথবা তার যখন মেডিকেল হচ্ছে, বাচ্চাটি যখন মেডিকেল হচ্ছে, সেখানে তার প্যারেন্টসকে থাকতে হবে, ম্যান্ডেটারি প্রভিশন। এবং আমি আপনার কাছে বলছি যে আপনাদের এখানে বলছি কোয়াইট 100% শিওর, যত পক্সোর ইনভেস্টিগেশন হয় তার একটা বড় অংশ জায়গাতে এটা ফলোই করা হয় না, কারণ এটা অনেকে জানেনই না। কিছুদিন আগে একটা মামলা করবার সুবাদে কলকাতা হাইকোর্টেই একটা মামলা করবার সুবাদে এরকম একটা পয়েন্ট সামনে এসেছিল যে ইনভেস্টিগেশন হয়েছে, ইনভেস্টিগেশন হওয়ার ফলে যেটা হয়েছে, পরবর্তীকালে দেখা যাচ্ছে ইনভেস্টিগেশনে মেডিকেল হয়েছে, তার স্টেটমেন্ট রেকর্ড হয়েছে, কিন্তু কোনোভাবেই তার বাচ্চার পেরেন্টস, বাবা মা বা যে কোনো আত্মীয়, কেউ ওখানে ছিল না, এবং সবাইকে কিন্তু মহিলা হতে হবে। খুব স্পেসিফিক ডিরেকশন এখানে, বিশেষত মেডিকেল অফিসার। যদি একান্ত কেউ না থাকে, দ্যাট ইজ সামথিং ডিফারেন্ট, বাট জেনারেলি এটাই কিন্তু রুল। আচ্ছা, এটা তো অধিকাংশ মানুষই আমরা জানি না। আশা করি এর দ্বারা সাধারণ মানুষ অনেকখানি উপকৃত হবেন। কোনো ব্যক্তিকে কখন এই আইনের আওতায় এনে তার বিরুদ্ধে মামলা করা যেতে পারে? তার বিরুদ্ধে অভিযোগ থাকলেই, যেরকম কিছু করেছেন, আমরা এরকম কেসও দেখেছি যে ঘটনার 3 মাস 4 মাস পরেই এফআইআর হয়েছে। বাচ্চাটি এত হয়তো ভেঙে পড়েছেন, তিনি হয়তো কোনো সাইকিয়াট্রিস্টের কাছে গেছেন, কাউন্সিলিং করাতে করাতে সেই কাউন্সিলিং যিনি করাচ্ছেন তিনি জানতে পেরেছেন, সে তার প্যারেন্টসকে বলেছে, তারপর সেইটা নিয়ে এফআইআর হয়েছে। ফলে পক্সোটা কিছুটা ভিকটিমের কথা ভেবে কিছুটা লিবারাল ইন দ্য সেন্স, ভিকটিমের জন্য লিবারাল, নট ইন ফেভার অফ অ্যাকিউজড। ফলে সেখান থেকে দেখতে গেলে যে কোনো পুলিশের কাছে যদি এরকম কোনো রকমের কোনো অভিযোগ এসে পৌঁছায়, অবশ্যই পুলিশ সেখানে বাধ্য এরকম কিছু করতে। বিশেষত সুপ্রিম কোর্টের রুলিং রয়েছে, জাজমেন্ট রয়েছে ললিতা কুমারীতে, যে কোনো কগনিজেবল অফেন্সের ক্ষেত্রে তো পুলিশ ম্যান্ডেটারি এফআইআর তাকে করতেই হবে। এক্ষেত্রে আমাদের অনেক মিসকনসেপশন রয়েছে যে পুলিশ থানায় গেলে এরকম হয় না, ওরকম হয় না। থানায় গিয়ে আগে একটা চিঠি লিখলে, তারপর আবার তার 7 দিন পরে এসপিকে চিঠি লেখো, তারপর গিয়ে ওই পুরনো 156(3) ছিল, নতুন বিএনএস যে সেকশন এসছে, তার মাধ্যমে এফআইআর করো। বাট কথা হচ্ছে যে যদি কোনো কগনিজেবল অফেন্স কিছু হয়ে গিয়ে থাকে, মানে যে কোনো নন বেলেবল অফেন্স, বাংলায় বলতে গেলে একদম সাধারণ মানুষ জামিন অযোগ্য ধারা, সেখানে এরকম কোনো ডিসক্লোজ করছে, এরকম কোনো কমপ্লেন, পুলিশ বাধ্য সেখানে এফআইআর করতে। পক্সোর ক্ষেত্রে তো আরোই বাধ্য। আচ্ছা, এবারে একটু জানতে চাই যে যেহেতু আমাদের দেশ ওই আপনার বলা কথা এবং বড় বাস্তব যে তৃতীয় বিশ্বের দেশ, এবং সাধারণ মানুষের এরকম একটা ধারণা আছে যে আইন কন্টিনিউ করাটা তো খুব ব্যয়সাধ্য ব্যাপার। একটি সমাজের উচ্চবর্গীয় মানুষদের কথা বাদ দিয়ে আমি যদি সমাজের পিছিয়ে পড়া মানুষদের কথা ভাবি, গ্রামাঞ্চলে, প্রত্যন্ত গ্রামাঞ্চলে একটি বাচ্চা বা একটি শিশু এই ধরনের অপরাধের শিকার হলো এবং তার পরিবার বা আত্মীয় পরিজন পক্সো আইনের দ্বারস্থ হওয়ার কথা ভাবলো, কিন্তু ভাবলেও পাশাপাশি ওই ভাবনাটা তাদের মাথায় আসে যে উকিলবাবুর ফিস দেব কি করে, আমার তো সেটা সামর্থ্যে নেই। সেই ক্ষেত্রে সরকারি উকিলের সহায়তা কি তারা পেতে পারেন? দেখুন, প্রথম কথা হচ্ছে যে যিনি অভিযোগ করছেন তার উকিলবাবুকে ফিস দেওয়ার তো কোনো জায়গা নেই, অন্তত ফার্স্ট হাফে। তার কারণ বিষয়টা তো প্রসিকিউশন তো দেখবে পিপি,
পিপিকে পয়সা দেওয়ার কোনো জায়গা নেই, এবং বিশেষত পক্সো কেসে তো স্পেশাল পিপি থাকে। আচ্ছা, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আমাদের দেশেই এই সেট আপটাও করা রয়েছে, যদিও বা এর প্রচারও অনেক কম। যদি কোনো আর্থিকভাবে পিছিয়ে পড়া কোনো মানুষ, তিনি যদি ন্যায়ালয়ের কাছে আসেন, তার কাছে যদি কোনো রকমের কোনো টাকা পয়সা কিছু না থাকে, তিনি লিগাল এড সার্ভিসের মাধ্যমে তিনি তার অ্যাডভোকেটকে তিনি সেখান থেকে নিতে পারেন, তার জন্য তাকে কোনো পয়সা দিতে হবে না। কিন্তু পক্সোর ক্ষেত্রে সেরকম কোনো জায়গা নেই। অ্যাকিউজডের হলে হতে পারে, বাট ভিকটিমের ক্ষেত্রে তো নয়, কারণ ভিকটিমের ক্ষেত্রে তো সেখানে পয়সা দেওয়ার কোনো জায়গা নেই। ভিকটিমকে অন্তত লোয়ার কোর্টে কোনো অ্যাডভোকেটকে অ্যাপয়েন্ট করবার কোনো দরকার নেই যতক্ষণ অবধি তাদের পূর্ণ ভরসা আছে পিপির ওপরে। এবার যদি কেউ ডিফ্যাক্টর হয়ে দাঁড়াতে চায়, মানে একজন ডিফ্যাক্টর অ্যাডভোকেট দাঁড়িয়ে যে খুব বেশি কিছু করতে, ডিফ্যাক্টর মানে আর কি যে কমপ্লেন করেছে, তিনি দাঁড়িয়ে যে খুব বেশি কিছু ট্রায়ালে করতে পারেন তা না, তিনি দাঁড়িয়ে খুব বেশি অ্যাসিস্ট করতে পারেন, কারণ গোটাটাই প্রসিকিউশন, এবং প্রসিকিউশন মানে পিপি। এবার যেটা হতে পারে, বেলের সময়তে ডিফ্যাক্টর অ্যাডভোকেটের একটা ভূমিকা থাকতে পারে, সেখানে দাঁড়িয়ে তিনি বেল অবজেকশন করতে পারেন। অথবা যদি কোনো পুলিশ ইনঅ্যাকশনের কিছু হয়, যে পুলিশ ঠিকমতো কাজ করছে না, ইনভেস্টিগেশন হচ্ছে না, বা ইনভেস্টিগেশন যেমনভাবে হওয়ার কথা তেমনভাবে হচ্ছে না, সেক্ষেত্রে তারা কলকাতা হাইকোর্টের আন্ডার আর্টিকেল 226 রিট জুরিসডিকশনে তারা রিট ফাইল করতে পারেন। সেক্ষেত্রেও কেউ যদি মানে কারোর কাছে টাকা পয়সা নেই, সেরকমও যদি কেউ হন, তিনি এসে যে কোনো লিগাল এড সার্ভিসের থেকে তিনি সহায়তা নিতে পারেন। আচ্ছা, বেশ। এবারে একটু বলুন যে এই আইনের আওতাভুক্ত হয়ে শাস্তি বা মামলা পরিহার করার জন্য বা এড়িয়ে যাওয়ার জন্য আপনি সমাজকে কি বার্তা দেবেন? এড়িয়ে যাওয়ার জন্য বলতে মানে এই আইনের আওতায় যাতে না পড়তে হয় মানুষকে। কোনো আইনের আওতায় পড়তে হবে না, কেউ যাতে বেআইনি না কাজ না করে, কেউ কোনো ব্যক্তি কোনো আইনের চক্করেই পড়বেন না যদি না তিনি বেআইনি কাজ করেন। পক্সোর ক্ষেত্রে সেটা আরো বেশি ক্লিয়ার, যে কেউ কোনো কিছুতেই পড়বেন না যদি না তিনি বেআইনি কাজ করেন। যদি আপনাকে ফলস ভাবে পক্সোতে ফাঁসানো হয়, আপনি যদি ঠিকমতো করে প্রমাণ করতে পারেন যে কেস করেছিল তার এগেনস্টে ব্যবস্থা হবে। পক্সোতে এরকম নির্দিষ্টভাবে ভুল তথ্য দেওয়ার জন্য, ইনফরমেশন ভুল দেওয়ার জন্য এই সেকশনে আপনাকে প্রসিকিউট করা যেতে পারে। ফলে কেউ যদি বাঁচতে চান, তার বাঁচবার একটাই জায়গা যে আপনি অপরাধ করবেন না, তাহলে আইনও আপনার ধারে কাছেও থাকছে না, আদালতও থাকছে না, পুলিশও থাকছে না, আপনি আপনার মতো একজন সমাজের ভালো মানুষ হয়ে আপনি রয়েছেন। কিন্তু অবশ্যই যদি কোনো রকমের কোনো মিথ্যা কমপ্লেন হয়, দ্যাট ইজ আনফর্চুনেট, সেক্ষেত্রে তার লিগাল রেমেডি ট্রায়াল কোর্ট ছাড়া, মামলা শেষ অবধি লড়া ছাড়া তার দ্বিতীয় কোনো উপায় নেই। আচ্ছা, কবি সুকান্ত বহুদিন আগে বলে গিয়েছেন এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাওয়ার কথা। প্রতিদিন সকালে আমরা একটি নতুন ভোরের স্বপ্ন দেখি, যেখানে এরকম একটি দিন আমরা, আমাদের প্রত্যেকের স্বপ্ন যে যেখানে আইনের দ্বারস্থ আমাদের কারোকে কোনোভাবে নিতে হবে না। যদিও সেটা স্বপ্ন, তবু চাই যে সে স্বপ্ন বাস্তব হোক। আজকের আলাপচারিতার একেবারে শেষে এসে জানতে চাইব, বা বলা ভালো পরামর্শ চাইব, সমাধানের পথ কি? দেখুন, সমাজ থাকলে অপরাধী থাকবে, অপরাধ হবে, এটা খুব বেসিক কথা। এটা তার মানে এই নয় যে আমি অপরাধীকে বা অপরাধ করবার জন্য ইনস্টিগেট করছি, এটা বাস্তব। সেই জন্য আইন আছে, সেই জন্য পুলিশ আছে, সেই জন্য আদালত আছে। কিন্তু অন্তত আরজি করের ঘটনা থেকে একটা জিনিস আমরা খেয়াল করেছি, বা সেটা ব্যক্তিগতভাবে যদি আমাকে বলেন আমারও খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে মানুষ এতটাই হয়তো বীতশ্রদ্ধ হয়েছেন সিস্টেমের ওপর। এই সিস্টেমের মধ্যে কিন্তু জুডিশিয়ারিও পড়ছে, মানে আদালতও পড়ছে। আমরা যখন দেখছি যে আদালত একটা দিন হয়তো একটা মানে আরজি করের ক্ষেত্রেই সুপ্রিম কোর্টে কেস একটা অ্যাডজর্নড হয়ে গেল, পরে একটা ডেট গেল, মানুষ কিন্তু না আদালতের ওপরেও স্ট্রিক্ট অবজারভেশন রেখে দিয়েছেন, খুব স্ট্রিক্ট হয়ে মানুষ বসে রয়েছেন যে সামগ্রিকভাবে বিচারের জন্য। এবং সেই বিচারের জন্য যখন তারা অপেক্ষা করছে, বিচার যে দেবে তার যা যা উইংস আছে তার ওপরেও কিন্তু নাগরিক সমাজ নজর রেখে দিয়েছে। এটা খুব গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? তার কারণ এই যে আমাকে বলছিলেন, প্রশ্ন করছিলেন যে সমাজ, অপরাধ ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এই যে আমিও বলছিলাম যে সমাজ থাকলে অপরাধ থাকবে, কিন্তু অপরাধ থাকলেও তাকে তো শাস্তি দেওয়ার জায়গাও থাকতে হবে। সমাজে যদি এরকম একটা ভুল বার্তা চলে যায় যে আপনি একটা অপরাধ করতে পারেন এবং এত বছর ধরে আপনি পড়ে থাকবেন, আপনার কোনো রকমের কিচ্ছু হবে না, স্বাভাবিকভাবে
অপরাধীরা অক্সিজেন পাবে সেখানে। ফলে আবার আমি বলছি যে এটা হয়তো অন্য টপিক, বাট এই টপিকে আজ নয়তো কাল আমাদেরকে কথা বলতে হবে। শিক্ষাতে যেমন বাজেটে ব্যয় বরাদ্দ করা উচিত, স্বাস্থ্যক্ষেত্রে যেমন প্রতিটা সরকারের যেমন ব্যয় বরাদ্দ করা উচিত, স্বাস্থ্যতে যেমন ব্যয় বরাদ্দ করা উচিত, ঠিক তেমনভাবেই জুডিশিয়ারিতে ব্যয় বরাদ্দ করা উচিত। নতুন বিচারক, বিচারপতি, নতুন কোর্ট রুম, মানে অন্তত যাতে 2000, 3000, 4000, 5000, 6000 মানুষ পিছু অন্তত যাতে একজন বিচারক, বিচারপতি থাকতে পারেন, এরকম একটা জায়গায় যতক্ষণ আমরা নিয়ে আসছি ততক্ষণ অবধি প্রবলেমগুলো আমাদেরকে কিন্তু মানে প্রতিদিন আমাদেরকে ফেস করতে হবে। দেখুন, একজন সাধারণ মানুষের, একজন নাগরিকের তার খুব বিশেষ কিছু করার থাকে না এই ক্ষেত্রে। এই গোটা করবার ক্ষেত্রটাই কিন্তু পুলিশ, প্রশাসন, আইন, আদালত। কোথাও গিয়ে যদি মানুষের মনের মধ্যে এরকম একটা ধারণা তৈরি হয়, জনগণের মধ্যে যদি এরকম একটা ধারণা তৈরি হয় যে একবার একটা ক্রিমিনাল মামলা আদালতে চলে যাওয়া মানে 5 বছর, 7 বছর, 10 বছর, 11 বছর, 12 বছর ধরে সেটা চলতে থাকবে, তাহলে যেটা হচ্ছে আসলে অপরাধীরা একটা অক্সিজেন পাচ্ছে। এইটা হচ্ছে সবচাইতে বড় মুশকিলের জায়গা। আপনি গোটা বিশ্বে এমন কোনো দেশ দেখাতে পারবেন না যে দেশে অপরাধ হচ্ছে না, কিন্তু মুশকিলটা হচ্ছে যে অপরাধ হলে তাকে তো কমব্যাক্ট করবার জন্য বা অপরাধীকে দোষী সাব্যস্ত করে তাকে নির্দিষ্ট সাজা দেওয়ার জন্য যে প্রসেস, সেই প্রসেসে যত বেশি দেরি হবে তত বেশি অপরাধও বাড়তে থাকবে, অপরাধীর সংখ্যাও বাড়তে থাকবে, এবং তার সাথে মানুষের মনের মধ্যেও একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে। সেটা বন্ধ করবার একটাই উপায়, জুডিশিয়ারির উপর অ্যালোকেশনস বাড়ানো, সোশ্যাল রিফর্মস, সামাজিকভাবে সংস্কার। সেই সংস্কারও আমরা যদি না করতে পারি, অর্থনৈতিক বৈষম্যও কিন্তু এই অপরাধের জন্য অনেকাংশের দায়ী। এটা শুধুমাত্র পক্সোর বিষয় নয়। আপনি যদি প্রচুর এমন জায়গা আপনি দেখবেন যেখানে হয়তো কেউ না কেউ কোনো অপরাধ, আমি কোনো বড় অপরাধ বলছি না, কোনো খুন, ধর্ষণ, ডাকাতি বলছি না, দেখবেন কোনো না কোনো অপরাধ যাতে হয়তো 2 বছরের জেল, 2-3 বছরের জেল, 6 মাসের জেল, দেখবেন তার পিছনে কোনো না কোনো একটা অর্থনৈতিক কারণ হয়তো রয়ে গেছে। এবং এটা সত্যিই তো আজকের দিনে দাঁড়িয়ে কেউ যদি ভাবে যে একটা রাষ্ট্র ব্যবস্থা, আমি যখন জেলের বাইরে আছি আমার তখন খাওয়া পড়ার ব্যবস্থা করছে না, আমি যখন অপরাধ করে জেলের ভেতর চলে যাচ্ছি আমার থাকা খাওয়ার সব ব্যবস্থা করছে, আমি বলছি মানে এই ভাবনা যদি মানে মনে দানা বাঁধতে থাকে তাহলে তো অপরাধীর সংখ্যা কোটিতে ছাড়িয়ে যাবে, সে তো আর থামানো যাবে না। ফলে আবার আমার কথা খুব স্পেসিফিক, জুডিশিয়ারির উপর অ্যালোকেশনস বাড়ানো এবং তার সাথে সামাজিক সংস্কার এবং অর্থনৈতিক বৈষম্যকে অনেক কিছুটা কমানো। আদার দ্যান দ্যাট এই সমস্যার সমাধান করা সম্ভব না। আশায় রইলাম, আশায় বাঁচি আমরা। আগামী পৃথিবী প্রত্যেক শিশুর বাসযোগ্য হোক। এত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। ধন্যবাদ।